কি কি ভালো দিক রয়েছে, এর কি কি খারাপ দিক রয়েছে, এই বিষয়ে একদম সহজভাবে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। হাইব্রিড কার, এই হাইব্রিড কারের এই হাইব্রিড শব্দটি আপনি এখানেই প্রথম নয়, এর আগেও অনেক জায়গায় শুনেছেন। যেমন আপনি হয়তো অনেক মাছের ক্ষেত্রে এই শব্দটি শুনেছেন, হাইব্রিড কই মাছ, হাইব্রিড মাগুর মাছ। আবার আপনি অনেক ফলের ক্ষেত্রেও শুনেছেন, যেমন হাইব্রিড পেয়ারা, হাইব্রিড কুল ইত্যাদি। এই সেই হাইব্রিড, মানে হাইব্রিড শব্দটির আসল মানে হলো যার একের বেশি পাওয়ার সোর্স। যেমন ব্যাপারটা একটু খুলে বলি, ধরুন কই মাছ, এই মাছটি মোটামুটি আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে প্রায় সবাই খেয়েছে। মাছটি খেতে খুব সুস্বাদু, কিন্তু সমস্যা হলো এটা সাইজে খুব ছোট হয়। আবার কই মাছের মতো একই প্রজাতির আরো এক রকমের মাছ আছে যেটা সাইজে অনেক বড় হয়, কিন্তু সেটা খেতে কই মাছের মতো অত সুস্বাদু নয়। তাই বিজ্ঞানীরা ভাবলো যদি এমন একটা মাছ বানানো যায় যেটা খেতে কই মাছের মতো সুস্বাদু হবে, আবার ওই মাছটার মতো সাইজেও বড় হবে, তাহলে ব্যাপারটা কেমন হবে। আর সেটা বিজ্ঞানীরা শুধু ভাবেইনি, সেটা করেই দিয়েছে। মানে কই মাছের মতো প্রজাতির ওই বড় যে মাছটা এবং কই মাছের ল্যাবে নিয়ে গিয়ে সংকরায়ন করে দিয়েছে। তাদের সংকরায়নের ফলে নতুন যে মাছটা তৈরি হয়েছে সেটা কই মাছের মতো সুস্বাদু হয়েছে, আবার বড় যে মাছটা তার মতো সাইজেও বড় হয়েছে। আর সেটাকেই নাম দেওয়া হয়েছে হাইব্রিড কই। মানে এখানে একের বেশি পাওয়ার সোর্স, একজনের সাইজ নিয়ে এবং আরেকজনের স্বাদ নিয়ে নতুন যে মাছটা তৈরি হয়েছে তার সাথে হাইব্রিড শব্দটি যোগ করে দেওয়া হয়েছে। ঠিক সেরকমই গাড়ির ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। আমরা জানি পেট্রোল ডিজেলে চলা ইঞ্জিনের গাড়ি হয়, আবার জানি ব্যাটারি ইলেকট্রিক মোটরে চলা ইলেকট্রিক গাড়ি হয়। আর এই দুটো একসাথেই যখন কোনো একটা গাড়ির ভিতরে দিয়ে দেওয়া হবে তখন তাকে বলা হবে হাইব্রিড কার। মানে তার নামের সাথে হাইব্রিড শব্দটি যোগ হয়ে যাবে। মানে হাইব্রিড গাড়িতে পেট্রোল ডিজেলে চলা একটি ইঞ্জিনও আছে, আবার ব্যাটারি এবং একটা ইলেকট্রিক মোটরও আছে। এই মোটর এবং ইঞ্জিন দুটো মিলেই গাড়িটা চলে, মানে দুটো পাওয়ার সোর্স, তাই এর নাম হাইব্রিড কার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যদি শুধু ইঞ্জিনে গাড়ি চলতে পারে, আবার শুধু ব্যাটারি মোটরেও যদি গাড়ি চলতে পারে, তাহলে এই দুটো একসাথে একটা গাড়িতে দেওয়ার কি দরকার, যে কোনো একটা দিলেই তো ঝামেলা মিটে যেত। এখানেই তো আসল ব্যাপারটা রয়েছে। কই মাছের ব্যাপারে আমি কি বলেছিলাম, যে একজনের একটা ভালো তো একটা খারাপ, তার জন্যই দুটোকে সংকরায়ন করতে হয়েছে। এখানেও ঠিক তাই। দেখুন, আমি যদি প্রথমে শুধু ইঞ্জিনে চলা গাড়ির কথা বলি, এই গাড়ির বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হলো পেট্রোল ডিজেলের অনেক দাম বেশি, যার ফলে এই গাড়ি চালাতে ফিউল খরচ অনেক বেশি হয়ে যায়। দ্বিতীয় সমস্যা হলো এর এফিসিয়েন্সি কম, মানে 1 লিটার পেট্রোলের ভিতরে যতটা পরিমাণ শক্তি থাকে তার মাত্র 20 থেকে 25% গাড়ি চলার জন্য ইউজ হয়। এর বেশিরভাগ শক্তিটাই তাপ শক্তি হয়ে নির্গত হয়ে যায়। আর এই কথাটা বুঝুন না, আমরা তো এর আগে আলোচনা করছিলাম যে ইঞ্জিন থেকে যে শক্তিটা পাই তার সম্পূর্ণ শক্তি আমরা চাকায় দিতে পারি না, বিভিন্ন কারণে বিভিন্ন কিছু লস হয়। যেমন আমরা যে দুপুরবেলা খাইছি, খাওয়ার পরে আমাদের শরীর ঘামতে শুরু করে না, গরম লাগে না কেন? কারণ এই খাবারটা পেটের মধ্যে গিয়ে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, আর যে কোনো রিঅ্যাকশন থেকে হিট তৈরি হয়। এই হিটের কারণে আমাদের শরীর থেকে ঘাম হয়ে কিছুটা শক্তি বের হয়, কিছুটা শক্তি এক্সস্ট দিয়ে বের হয়, আর বাকিটা যেটা থাকে সেটা দিয়ে আমরা গাড়ি চালাতে পারি বা চাকা ঘুরাইতে পারি বা আমরা দুপুর পর্যন্ত চলতে পারি। এটা আমাদের কোনো কাজেই লাগে না, উল্টে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য অনেক রকম কুলিং সিস্টেম ব্যবহার করতে হয়। আবার আরো কিছুটা শক্তি সাইলেন্সার দিয়ে ধোঁয়া রূপে নির্গত হয়ে যায়, যেটা পরিবেশকে প্রচন্ড পরিমাণে দূষণ করে। এবার যদি এর ভালো দিকের কথা বলি, তাহলে ইঞ্জিন গাড়ির সব থেকে ভালো দিক হলো এর জন্য কোনো সময় খরচ করতে হয় না। মানে পেট্রোল পাম্পে যাও, 10 মিনিটের মধ্যে পেট্রোল ভরে গাড়ি চালাও। ইলেকট্রিক গাড়ির মতো 5 ঘন্টা দাঁড়িয়ে চার্জ দিতে হয় না। এটা গেল ইঞ্জিন গাড়ি। এবার যদি ইলেকট্রিক গাড়ির খারাপ দিকের কথা বলি, তাহলে সেই একই। এর সব থেকে খারাপ দিক হলো এর রেঞ্জ কম হয়, মানে আপনি একবার চার্জ দিয়ে বেশি দূর চালাতে পারবেন না। তারপর আবার তাকে চার্জ করতে গেলে আপনাকে 3-4 ঘন্টা সময় ওয়েস্ট করতে হবে। আর বর্তমানে তো আপনি জানেন যে মানুষের কাছে সব থেকে দামি জিনিস হলো সময়। এটা ইলেকট্রিক গাড়ির সব থেকে খারাপ দিক। আবার এর আরো একটা খারাপ দিক হলো আপনি সব জায়গায় পেট্রোল পাম্প পেয়ে যাবেন, কিন্তু আপনি সব জায়গায় ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন পাবেন না। এবার যদি এর ভালো দিকের কথা বলি, তাহলে এর প্রথম ভালো দিক হলো এটা একদমই পরিবেশ দূষণ করে না। দ্বিতীয় ভালো দিক হলো এর এফিসিয়েন্সি অনেক ভালো, মানে আপনি ব্যাটারিতে যতটা শক্তি স্টোর করবেন তার প্রায় 90% গাড়ি চলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। মানে পেট্রোল ডিজেল গাড়ির মতো শক্তির অপচয় এখানে অনেক কম হয়। তৃতীয় ভালো দিক হলো ইলেকট্রিক গাড়িতে আপনি রিজেনারেটিভ ব্রেকিং এর অ্যাডভান্টেজ পাবেন। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমটা কি একটু রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম, এটা এর আগে আমরা আলোচনা করছিলাম, কি ভালোভাবে বলতে পারবেন? রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম কি, এটা কে ভালোভাবে বলতে পারবে? স্যার মানে চেষ্টা করতে পারি। তো রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমটা হচ্ছে এরকম, যখন আমরা ব্রেক করব তখন গাড়িটার মোটর তো বন্ধ হয়ে যাবে, কিন্তু গাড়ির যে চাকাটা এটা তো ধীরে ধীরে ঘুরতে থাকবে। এই ঘোরার ফলে যে ইয়েটা হয়। স্যার আমি বলি,
ইঞ্জিন চলা অবস্থা যখন ব্রেক করবে তখন হয়তোবা ব্যাটারির মধ্যে চার্জ হয়তো বা বলতে হয়তো বা কেন হ্যাঁ? মানে তো আমি তখন ব্যাটারি চার্জ হবে আর কি। এরপর বলেন। আমরা যখন এটা স্লোপ দিয়ে উপরে উঠি তখন ইঞ্জিনের পাওয়ার দিয়ে উপরে উঠি, কিন্তু যখন নামি তখন আমরা এক্সিলারেটরে চাপ দেই না, কিন্তু গাড়িটা ঠিকই নিচে নামতে থাকে, তখন তো চাকাটা ঘোরে। ওই চাকা ঘোরার মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি করে ব্যাটারিতে চার্জ হয়। এই চাকা করলে মোটর করে, হ্যাঁ, মোটর করলে মোটর চার্জ মোটরের ইনপুটে মেকানিক্যাল দিলে আউটপুটে ইলেকট্রিক এনার্জি। তো আউটপুটে যে ইলেকট্রিক এনার্জি পাবে এটা হচ্ছে এসি কারেন্ট। এটাকে ওই যে ইনভার্টার কনভার্টারে ঢুকায়া ডিসি তে কনভার্ট করে ব্যাটারিকে চার্জ করা হয়। মানে আপনাদেরটাও ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। আমি যখনই অ্যাক্সিলারেটর ছাড়বো দেন ব্রেকে চাপ দেই অথবা না দেই, আমার যে চাকা ঘুরতেছে এই চাকার থেকে আমরা একটা রিভার্স শক্তি পাই, এটাকে আমরা বলতেছি রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম। দেখি কি বলে উনি। আপনি হয়তো জেনে থাকবেন যে একটা মোটর এবং একটা জেনারেটর দুটো প্রায় একই রকমের জিনিস। ছোট্ট একটা পরীক্ষার দ্বারাই বোঝাই। দেখুন, আমার হাতে একটি মোটর আছে। এই মোটরের তার দুটো যদি আমি ব্যাটারিতে কানেক্ট করি তাহলে মোটরটা ঘুরবে। আবার যদি এই মোটরের তার দুটো ব্যাটারিতে না কানেক্ট করে একটি এলইডি ল্যাম্পে কানেক্ট করি এবং মোটরটাকে যদি আমি হাত দিয়ে ঘোরাই তাহলে দেখবেন এলইডি ল্যাম্পটা জ্বলছে। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়ায়, মোটরে যদি কারেন্ট দেওয়া হয় তাহলে মোটর ঘুরবে, আবার যদি মোটরটাকে বাইরের কোনো শক্তি দিয়ে ঘোরানো হয় তাহলে মোটরটি উল্টে কারেন্ট দেবে, মানে এক প্রকার জেনারেটরের কাজ করবে। তাহলে সেই কারেন্ট দিয়ে সেই ব্যাটারিও চার্জ করা যাবে। ঠিক এই সিস্টেমটাই ইলেকট্রিক গাড়িতে কাজ করে, যার ফলে এটাকে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম বলা হয়। মানে ইলেকট্রিক গাড়িতে আপনি হয়তো গাড়িটাকে অনেক জোরে গতি তুলে এক্সেলারেটর থেকে পা সরিয়ে নিলেন, বা হয়তো কোনো ঢালু জায়গা দিয়ে গাড়িটা নিয়ে আপনি নামছেন, সেখানে এক্সেলারেটর চাপার কোনো আপনার দরকারই নেই। তখন কি হবে, চাকা তো গতিযাত্রার ফলে কিছু দূর পর্যন্ত চলবে, আর এক্সেলারেটর থেকে পা তুলে নিলে ব্যাটারি থেকে মোটরে পাওয়ার দেওয়া বন্ধ হয়ে যাবে। তাই তখন কি হবে, যে মোটরটা তখন চাকাকে ঘোরাচ্ছিল সেই চাকা উল্টে মোটরকে ঘোরাবে। মানে মোটরে তো কোনো পাওয়ার নেই, কিন্তু চাকা জোরে ঘুরছে, তাই চাকা মোটরকে ঘোরাবে। আর মোটর ঘুরলে তো আগেই বললাম যে সে তখন কারেন্ট তৈরি করবে, মানে এক প্রকার জেনারেটরের মতো কাজ করবে, আর সেই কারেন্ট তখন সেই ব্যাটারিতে ফিরে যাবে এবং ব্যাটারি চার্জ হবে। হ্যাঁ, এতে হয়তো ব্যাটারি ফুল চার্জ হবে না, কিন্তু কিছুটা হলেও তো মাইলেজ বাড়বে। মানে সম্পূর্ণ ব্যাটারিতে চললে গাড়িটি যদি 100 কিলোমিটার চলতে পারতো, এইভাবে ব্যাটারিটা কিছু চার্জ করে দিলে সেখানে 5-10 কিলোমিটার তো এক্সট্রা বেড়ে যাবে। আর এইভাবে চাকা মোটরকে ঘোরালে চাকাতে মোটর থেকে একটা হালকা ব্রেকও লাগবে। যেমন ইঞ্জিনওয়ালা গাড়িগুলোতে আমরা ইঞ্জিন ব্রেক যেটাকে বলে থাকি, মানে এক প্রকার মোটর চাকাকে ব্রেকও লাগাচ্ছে, আবার সেই একই সাথে সে জেনারেটরের মতো কাজ করছে, মানে নিজে ঘুরে কিছুটা ব্যাটারিটা চার্জও করছে। এই জন্যই এটাকে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম বলা হয়। এই ভালো দিকগুলো রয়েছে ইলেকট্রিক গাড়িতে। তাই যদি একটি গাড়িতে এই দুটোই লাগিয়ে দেওয়া হয়, মানে ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর দুটোই লাগিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ইলেকট্রিক গাড়ির সব সুবিধাগুলো পাবেন। আবার সাথে সাথে ইঞ্জিন থাকার জন্য চার্জিং এর জন্য আপনার অমূল্য সময় নষ্ট করতে হবে না। এভাবে আপনি একটা গাড়িতে দুটো পাওয়ার সোর্স লাগিয়ে দুটোরই সুবিধা নিচ্ছেন। এখন অনেকের মনে হতে পারে যে এই গাড়িতে ইঞ্জিন তো লাগানো আছে, তাহলে সে পরিবেশকে দূষণ তো করবে। হ্যাঁ করবে, কিন্তু শুধু ইঞ্জিনে চলার গাড়ির মতো এখানে অত বড় ইঞ্জিন লাগানো থাকে না, আর সবসময় ইঞ্জিন ইউজও হয় না, যার ফলে পরিবেশ দূষণ তো করবে, কিন্তু শুধু ইঞ্জিনে চলা গাড়ির থেকে অনেক পরিমাণে কম পরিবেশ দূষণ করবে। এবার বলি, এই হাইব্রিড গাড়ি আসলে কয় প্রকারের হয়। এই হাইব্রিড গাড়ি মোটর এবং ইঞ্জিনের গঠন অনুযায়ী প্রধানত 3 প্রকারের হয়। একটু করে আলোচনা করছিলাম যখন আমরা প্রথম হাইব্রিড নিয়ে কাজ করছিলাম। কি বলছিলাম যে কোনো ইঞ্জিন শুধুমাত্র ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, কোনো ইঞ্জিন চাকাকেও ঘোরাবে, ব্যাটারিকেও চার্জ দেবে, আবার কিছু কিছু গাড়ি আছে যে আমরা ইঞ্জিন থেকেও ব্যাটারিকে চার্জ দিতে পারবো, বাসা বাড়ির কারেন্ট থেকেও চার্জ দিতে পারবো। একটু যদি মিলাই, প্রথমে এটাতে আসি। এই যে সিস্টেমটা দেখি উনি সিরিজ হাইব্রিড, প্যারালাল হাইব্রিড এবং সিরিজ প্যারালাল হাইব্রিড। প্রথমে যদি সিরিজ হাইব্রিডের কথা বলি, এখানে ইঞ্জিন সরাসরি চাকাকে পাওয়ার দেয় না। ইঞ্জিন সরাসরি চাকাকে ঘোরাবে না, তাহলে কাকে ঘোরাবে? ইঞ্জিন ঘোরাবে হচ্ছে জেনারেটরকে। তাহলে জেনারেটরকে যদি আমি ঘুরে তাহলে কি পাবো? শক্তি, ইলেকট্রিসিটি। সেই ইলেকট্রিসিটি আমরা ইনভার্টারে ঢুকাবো, ইনভার্টারে ঢুকায় এসি কারেন্টকে ডিসিতে করে ব্যাটারিকে চার্জ দেবো। ব্যাটারি তখন আবার ইনভার্টার থেকে কি হবে? এসি কারেন্টে কনভার্ট হয়ে মোটরে আসবে, মোটর তখন চাকাকে ঘোরাবে। এই গাড়ির অ্যাডভান্টেজ হচ্ছে ইঞ্জিনে চলবে, ব্যাটারি থেকেও গাড়ি চলবে। খুব একটা বেশি ইঞ্জিন থেকে সুবিধা আছে, যার কারণে এটা বের করার কিছুদিন মধ্যেই এটা হারাই গেছে মার্কেট থেকে। কেন? কারণ আমি হাইব্রিডে কেন আসবো? যাতে আমার ফুয়েল খরচ কিছুটা কমে, আমি যাতে ব্যাটারি দিয়ে গাড়ি চালাতে পারি। কিন্তু এই গাড়িতে যতক্ষণ আপনি ইঞ্জিন চালাবেন ততক্ষণ ব্যাটারি চার্জ হবে, আবার ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ইঞ্জিন বন্ধ।
তাহলে আমি যেহেতু ইঞ্জিন থেকে সরাসরি চাকাকে ঘুরাতে পারতেছি না, যার কারণে এই গাড়িটা খুব একটা বেশি মার্কেট দখল করতে পারে না। এটি ডিসঅ্যাডভান্টেজটা বুঝলেন? এই গাড়িতে কখনো আমরা চাকা ঘুরাতে পারবো না, সবসময় ব্যাটারিকে চার্জ দেবো। তার মানে আমার ফোনে চার্জারের মতো কাজ করবে, যখনই ফোনে চার্জ ফুল তখন আমি চালাইতে পারবো, যখনই চার্জ শেষ তখন আবার চার্জে দিতে হবে। চার্জে দেওয়ার ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন একটা মোটরের সাথে কানেক্ট থাকে যেটা এখানে জেনারেটর হিসেবে কাজ করে। সেই জেনারেটর থেকে ব্যাটারি চার্জ হয় এবং সেই ব্যাটারি থেকে মেইন মোটরটা চলে যেটা চাকাকে ঘোরায়। এবার আসি প্যারালাল হাইব্রিডে। প্যারালাল হাইব্রিডে ইঞ্জিন এবং মোটর দুটোই চাকার সাথে কানেক্ট থাকে। মানে এখানে শুধু ইঞ্জিন চালিয়ে গাড়ি চালানো যাবে, শুধু ইলেকট্রিক মোটর দিয়ে গাড়ি চালানো যাবে, আবার দুটোর একসাথে কম্বাইন করেও গাড়ি চালানো যাবে। এবারে আসি সিরিজ প্যারালাল হাইব্রিডে। এই গাড়িতে ইঞ্জিন মোটর দুটোই একসাথে চাকার সাথে কানেক্ট থাকে, আবার ইঞ্জিন চাকাকে ঘোরানোর সাথে সাথে ব্যাটারিকে চার্জও করে। এই জন্য এটাকে সিরিজ এবং প্যারালাল দুটোর কম্বাইন করে সিরিজ প্যারালাল হাইব্রিড বলা হয়। এবং এটা মার্কেটে এখন চলতেছে প্লাগ ইন হাইব্রিড নামে। আমরা গাড়িতে কিন্তু দেখা দেখেছি প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন হাইব্রিড মানে ওই গাড়ির ব্যাটারি ইঞ্জিন থেকেও চার্জ হবে, যদি কোনো কারণে ইঞ্জিন থেকে চার্জ নিয়ে বাসাবাড়ির কারণ থেকে চার্জ দিতে চান, বাসাবাড়ির কারণ থেকেও চার্জ দেওয়া সম্ভব। এবারে আসি এর মেন পয়েন্টে, মানে এর ভালো খারাপ দিকে। প্রথম যদি এর ভালো দিকের কথা বলি, তাহলে শুধু ইঞ্জিন গাড়ির থেকে এই গাড়ি চালানোর ফিউল খরচ অনেক কম। মানে সোজা শব্দে যদি বলি, একটা পেট্রোল ডিজেলের গাড়িতে যদি 14-15 মাইলেজ দেয়, তাহলে এখানে ইঞ্জিন এবং ব্যাটারি মিলে 25 থেকে 30 মাইলেজ দিয়ে দেবে। আবার যদি আপনি প্যারালাল প্লাগ ইন হাইব্রিড গাড়ি কিনেন, তাহলে শুধু পেট্রোল দিয়েও চালাতে পারবেন, আবার শুধু চার্জ দিয়েও চালাতে পারবেন, যখন যেটা ইচ্ছা করে চালাতে পারবেন। আবার দুটো একসাথে মিলেও চালাতে পারেন, তাহলে মাইলেজ এবং ব্যাটারি সার্ভিস অনেক ভালো পাবেন। দ্বিতীয় ভালো দিক হলো, শুধু ইঞ্জিনে গাড়ি চলার থেকে এই গাড়িতে পরিবেশ দূষণ অনেক কম হয়, কারণ এখানে ছোট ইঞ্জিন চলে, অল্প ধোঁয়া বের হয়, যার ফলে পরিবেশ দূষণ অনেক কম হয়। তৃতীয় ভালো দিক হলো এর রিসেল ভ্যালু অনেক বেশি, কারণ বর্তমানে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সব মানুষই এই হাইব্রিড অথবা ইলেকট্রিক গাড়িতে শিফট হতে চাইছে, তাই দিন দিন এর চাহিদা খুব বাড়ছে, যার ফলে এই গাড়ির রিসেল ভ্যালু আপনি খুব বেশি পাবেন। চতুর্থ ভালো দিক হলো, যেহেতু এটা অর্ধেক ইলেকট্রিক এবং অর্ধেক ইঞ্জিনওয়ালা গাড়ি, তাই এতে ইলেকট্রিক গাড়ির মতো রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়, তাই এর জন্য মাইলেজ অনেকটা বেশি পাবেন। এই ভালো দিকগুলো রয়েছে এই গাড়িতে। তবে শুধু এটাই নয় যে সব ভালো দিকই রয়েছে, যার ভালো দিক আছে তার খারাপ দিকও রয়েছে। তাই এবার বলি এর খারাপ দিক কি কি আছে। এর প্রথম খারাপ দিক হলো, একটা সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি বা একটা সম্পূর্ণ ইঞ্জিন চালিত গাড়ির থেকে এর পাওয়ার অনেক কম হয়, কারণ এখানে একটা ছোট ইঞ্জিন এবং ছোট মোটর ব্যবহার করা হয়। হ্যাঁ, দুটো একসাথে থাকলেও একটা সম্পূর্ণ ইলেকট্রিক বা একটা সম্পূর্ণ ইঞ্জিন চলা গাড়ির থেকে পাওয়ার অনেকটাই কম হয়। যারা বেশিরভাগই শহরের ভিতরে গাড়ি চালায়, তাদের জন্য এই গাড়ি খুব ভালো। দ্বিতীয় খারাপ দিক হলো, সাধারণ একটা পেট্রোল বা ডিজেল গাড়ির থেকে এই গাড়ির দাম একটু বেশি হয়। তৃতীয় খারাপ দিক হলো, যেহেতু এটা নতুন একটা টেকনোলজি, তাই এর মেইনটেনেন্স খরচ একটু বেশি। সব থেকে বেশি খরচ হবে যখন আপনি এর ব্যাটারি পরিবর্তন করবেন। চতুর্থ খারাপ দিক হলো, যেহেতু এই গাড়িতে দুটো পাওয়ার সোর্স লাগানো, তাই ছোট জায়গার মধ্যে অনেকটা পার্টসপত্র ব্যবহার করতে হয়, যার জন্য এই গাড়িতে সাসপেনশন এবং বডির কিছুটা সাপোর্ট কমিয়ে দেওয়া হয়, আর তার ফলে এই গাড়ির হ্যান্ডলিং একটু খারাপ হয়ে যায়। এই বেশ কিছু খারাপ দিকও রয়েছে এই গাড়িতে। তো বন্ধুরা, আশা করছি হাইব্রিড গাড়িটিকে এই বিষয়ে আপনার মোটামুটি ধারণা হয়ে গেছে। তাই এই হচ্ছে মোটামুটি হাইব্রিড একটি ভিডিওটা আজ দেখালাম, কারণ এর আগে আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম। ওই ক্লাসটা করে থাকলে হয়তো কথাগুলো অনেকের